আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী। তোমরা সবাই কেউ না কেউ কোনো না কোনো একটা ইউনিভার্সিটিকে টার্গেট করে প্রিপারেশন নিচ্ছ। তো ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটিটাতে ফিজিক্স থেকে সময় অনেক কনসেপচুয়াল ম্যাথগুলো চলে আসে। সো এই ভিডিওতে আমি এই ইঞ্জিনিয়ারিং অ্যাডমিশন চ্যালেঞ্জ নামের ভিডিওটাতে আমি মোটামুটিভাবে ইঞ্জিনিয়ারিং এর ভেক্টর চ্যাপ্টার থেকে যে কমপ্লিকেটেড প্রশ্নগুলো আসতে পারে, ইজি প্রশ্ন আমি সলভ করাবো না এই ভিডিওতে। এই ভিডিওতে জাস্ট কিছু কমপ্লেক্স প্রবলেম সলভ করে দেখাবো, যেগুলো মনে হয় যে ঠিক আছে এটা পারার মতো, বাট স্টিল আমরা পরীক্ষায় যেয়ে আটকে যেতে পারি। সো এরকমই কিছু প্রবলেম নিয়ে এই পুরো ভিডিওটা। তো দেখি, আমাদের প্রথমে আছে একটা সুন্দর এমসিকিউ যে একটি কণা 5 মিটার পার সেকেন্ড বেগে পূর্ব দিকে চলছে। এখন যখনই আমাদের কাছে এরকম পূর্ব পশ্চিম বা উত্তর দক্ষিণের ম্যাপ আসবে, আমরা শুরুতেই পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ আমাদের ইচ্ছা মতো বা সুবিধা মতো ধরে নেব। এখন ইচ্ছা মতো বা সুবিধা মতো বলতে কি, যে আমি আমার ডান সাইডে দিলাম পূর্ব পূর্ব আর বাম সাইডে দিলাম পশ্চিম। এখন আমি চাইলে বাম সাইডে পূর্ব আর ডান সাইডে পশ্চিম দিতে পারতাম, সেটা আমার ইচ্ছা, কিন্তু আমি যেদিকে পূর্ব দিব ঠিক তার বিপরীতে পশ্চিম, আর এক্স্যাক্টলি আমি যেদিকে উত্তর দিব তার এক্স্যাক্টলি বিপরীত দিকে আমাকে দিতে হবে দক্ষিণ। কিন্তু আমি চাইলে দক্ষিণটাকে এখানে, উত্তরটাকে এখানে দিতে পারতাম, আর পূর্ব পশ্চিমটাকেও আমার ইচ্ছা মতো বা আমার সুবিধা মতো চেঞ্জ করে ফেলতে পারতাম। তো দেখি এই ম্যাথের ক্ষেত্রে, দেখি একটি কণা 5 মিটার পার সেকেন্ড বেগে পূর্ব দিকে চলছে। ধরি এই জায়গাটা সেন্টার একটা পয়েন্ট, তো এই পয়েন্ট থেকে পূর্ব দিকে 5 মিটার পার সেকেন্ড বেগে একটি বস্তু চলছে। তারপরে বলছি কি 10 সেকেন্ড পর কণাটি 5 মিটার পার সেকেন্ড বেগে উত্তর দিকে যাত্রা শুরু করলো। ধরি যে এইখান থেকে 10 সেকেন্ডে বস্তুটা প্রায় এরকম একটা বিন্দুতে এসেছিল। তো এখানে এরকম একটা বিন্দুতে আসার পর আবার 5 মিটার পার সেকেন্ড বেগে উত্তর দিকে যাত্রা শুরু করলো, উত্তর দিকে। সো আমি এই বরাবর ভেক্টরটাকে ড্র করতে পারি। এখন আমরা এইচএসসি তে নিশ্চয়ই পড়ে আসছি যে ভেক্টর ক্ষেত্রকে সমান্তরালে রেখে, মানে মান ও দিক পরিবর্তিত না করে আমরা আমাদের সুবিধা মতো অন্য জায়গায় নিয়ে আসতে পারি। তাহলে আমরা এই ভেক্টরটাকে উঠাইয়ে আমরা এখানে নিয়ে আসি, এই জায়গায়। তো এদিকে পাইলাম 5 মিটার পার সেকেন্ড। তো এখন খেয়াল করো, প্রশ্ন চাইছে কি যে কণাটির গড় ত্বরণ কত। ঠিক আছে, এখন আমার কি লাগবে? ত্বরণ লাগবে। তো কয়েকটা অপশন আছে, দেখি আমাদের কোন অপশনটার সাথে মিলে। তো খেয়াল করো, এইটা ছিল আদি বেগ, শুরুতে 5 মিটার পার সেকেন্ড বেগে চলতেছিল, সো এটাকে আমি নাম দিলাম ইউ ভেক্টর। আর পরবর্তীতে বেগ পরিবর্তিত হয়েছে কত, এইটা, সো এটাকে আমি নাম দিলাম ভি, অর্থাৎ এটা হচ্ছে শেষ বেগ। তো এখন ত্বরণ এ সমান কি থাকে? ভি মাইনাস ইউ বাই টি, তাই না? তাহলে ভি কত? ভি হচ্ছে এই বরাবর বেগ। এখন এক্স অক্ষ বরাবর যেটা আছে সেটাকে আমি নাম দিই 5 আই ক্যাপ, আর ওয়াই অক্ষ বরাবর যেটা আছে সেটাকে আমি নাম দিলাম 5 জে ক্যাপ। তাহলে ভি হচ্ছে কত? এই বরাবর 5 জে ক্যাপ মাইনাস ইউ কত? 5 আই ক্যাপ, আর সময়টি হচ্ছে 10 সেকেন্ড। সো এটাকে ক্যালকুলেট করলে আসবে 1/√2 সম্ভবত। দেখি একটু ভেঙে লিখি যে 5/10, আগে আই ক্যাপটা লিখি, সো মাইনাস 5/10 আই ক্যাপ। এটা ক্যালকুলেট করলে থাকবে কত? 5 10 কাটা যাবে, দেন আলটিমেটলি থাকবে মাইনাস হাফ আই ক্যাপ, আর এখানে থাকবে প্লাস 5/10 অর্থাৎ হাফ, আর জে ক্যাপ থেকে যাবে। এখন এটা যখন আমরা মান নির্ণয় করব তখন মানটা এভাবে নির্ণয় করব। তো এটার মানটা এরকম হবে যে মান ইকুয়াল টু √হাফ তার উপর স্কোয়ার প্লাস হাফ তার উপর স্কোয়ার। সো এখানে থাকবে 1/4 প্লাস 1/4, আর টোটালটার উপর একটা স্কোয়ার থাকবে। সো এটা যদি ক্যালকুলেট করি তাহলে থাকে হাফ আর উপরে একটা রুট, অর্থাৎ 1/√। এখন কথা হচ্ছে যে এই যে ত্বরণ পাইলাম, ত্বরণটা কি? বেগ পরিবর্তনের হার। তো এই ত্বরণের দিকটা কোন দিকে হবে? তো খেয়াল করো, একটা বেগের দিক ছিল এই বরাবর, আর একটা বেগের দিক ছিল ঠিক ওই অক্ষ বরাবর। সো এটার এই দুইটার লব্ধির যে দিক হবে সেটা হবে বেগের পরিবর্তনের দিক, অর্থাৎ ত্বরণের দিক। সো ত্বরণের দিকটা হবে ঠিক এই বরাবর, অর্থাৎ উত্তর পূর্ব বলতে পারি অথবা পূর্ব উত্তর বলতে পারি। উত্তর পূর্ব বা পূর্ব উত্তর যখনই বলবে তখনই এই দুইটার মাঝামাঝি বরাবর দিকটা নির্দেশ করবে। সো
1/√2 উত্তর পূর্ব বরাবর। তো উত্তর পূর্ব বলছে না এখানে, হ্যাঁ উত্তর পূর্ব, উত্তর পূর্ব গেল, সেটার অ্যান্সার হবে অপশন বি নাম্বার। পরের ম্যাথে আসি, যে এখানে কি বলছে, পরস্পরের সাথে লম্বভাবে ক্রিয়াশীল দুইটি বলের লব্ধি 80 নিউটন। অর্থাৎ পরস্পরের সাথে দুইটা বল ক্রিয়া করতেছে, একটাকে নাম দিলাম পি আর একটাকে নাম দিলাম কিউ। তারপরে বলছে কি, যদি আচ্ছা বল দুইটি লব্ধি বলে দিয়েছে 80 নিউটন, সো এই বরাবর কোন একটা দিকে লব্ধি থাকবে, সেটা হবে কত, 80 নিউটন। তারপরে বলছে যদি লব্ধি একটি বলের সঙ্গে 60 ডিগ্রি কোণে আনত থাকে তবে বল দুইটির মান নির্ণয় করতে বলছে। অর্থাৎ আমি যে বল দুইটা ধরে নিচ্ছি, একটা হচ্ছে পি আর একটা হচ্ছে কিউ, এই পি আর কিউ এর মানটাই চেয়েছে। সো দেখি এটা 80 নিউটন আর বলছে কি একটি কোণের সাথে 60 ডিগ্রি কোণে আনত থাকে। অর্থাৎ আমি ধরে নিলাম যে পি এর সাথে সেটা 60 ডিগ্রি কোণে আনত আছে, তাহলে আমাকে পি এর মানটা নির্ণয় করতে হবে। এখন আমি লম্বাংশ উপপাদ্য দিয়ে পি এর মানটা নির্ণয় করতে পারি। যেহেতু পি আর কিউ একটা আরেকটার সাথে এক্স্যাক্টলি 90 ডিগ্রি কোণে ক্রিয়ারত, সেহেতু আমি এই বরাবর যেটা আছে, অর্থাৎ এই বরাবর যে বিটা আছে, বলটা আছে, সেটা হচ্ছে এইটার কস থিটা। এটা যদি থিটা হয়, খেয়াল করো, এটা যদি থিটা হয় তাহলে কস থিটার মান হচ্ছে 60 ডিগ্রি। সো কস থিটা ইকুয়াল টু কি, ভূমি বাই অতিভুজ। ভূমি হচ্ছে পি, অতিভুজ হচ্ছে 80, সো ইকুয়াল টু ভূমি বাই অতিভুজ। তাহলে পি ইকুয়াল টু কত থাকে, 80 কস 60 ডিগ্রি। কস 60 ডিগ্রির মান হাফ, অর্থাৎ পি এর মান হবে 40 নিউটন। খেয়াল করে এখানে আমি ভেক্টর চিহ্ন দিই না কেন, কারণ আমি এখানে মানটা নির্ণয় করছি, এখানে দিকটা ইম্পর্টেন্ট না। তারপরে এখন আমি কিউটা নির্ণয় করবো। সো কিউ ইকুয়াল টু কত হবে, 80 সাইন 60, অথবা আমি এভাবে লিখতে পারি যে 80 কজ, এই যে 80 কজ 60, এটা যদি 60 ডিগ্রি হয় তাহলে এতটুকু কত হবে, 90 মাইনাস 60। তো কজ 90 মাইনাস 60, আলটিমেটলি ওয়াই অক্ষ বরাবর কিউটা হবে 80 সাইন 60। কজ 90 মাইনাস থিটা মানে হচ্ছে সাইন থিটা। সো থিটার মান হচ্ছে এখানে 60 ডিগ্রি, 60 সাইন 60 ডিগ্রির মান হচ্ছে √3/2। সো এই যে 80 ইন্টু √3/2। সো 2 আর 80 কাটাকাটি যা থাকবে 40, সো অ্যান্সার হবে 40√3। এটা হবে কিউ এর মান। অর্থাৎ একটা বলের মান হবে 40 নিউটন আর একটা বলের মান হবে 40√3 নিউটন। একক অবশ্যই দিবা। তো খেয়াল করে এই ম্যাথটা একদম ইজি ছিল, কিন্তু এই ম্যাথটা আমি দিয়েছি ইঞ্জিনিয়ারিং অ্যাডমিশন চ্যালেঞ্জ নামে। সেটা তো কোনো চ্যালেঞ্জ না, চ্যালেঞ্জ হইতেছে পরেরটাতে কি বলছে দেখো, ও এ বি সি একটি সামান্তরিক, একে ফেলায় ও এ বি সি, ও এ বি সি সামান্তরিক, ঠিক আছে। এবং বলছে কি এর সন্নিহিত বাহুদ্বয় ও এ, এই যে আমি সেভাবে মাখছি, ও এ একটা সন্নিহিত বাহু, ও সি কর্ণ, ও সি কর্ণ, ও এ বি সি, ও এ বি, তাহলে এটাকে সি নাম দিতে হবে, এটা হবে সি, এটা হবে বি, ঠিক আছে। 13 না, এটা বি জাস্ট, ঠিক আছে। সো বলছে এই সন্নিহিত বাহুদ্বয় ও এ এবং কর্ণ ও এ এবং ও সি, না ঠিক ছিল আগে, হ্যাঁ ও এ ও সি দুইটা সন্নিহিত বাহু কর্ণ ও বি এর সাথে, অর্থাৎ এই যে একটা যদি কর্ণ থাকে ও বি, তো ও বি এর সাথে যথাক্রমে 30 এবং 40 ডিগ্রি কোণ, অর্থাৎ ও এটা এই কর্ণের সাথে 30 ডিগ্রি এবং এই ও বি কর্ণটা ও সি এর সাথে 40 ডিগ্রি কোণ উৎপন্ন করে। সো বলছে কর্ণের দৈর্ঘ্য 20 সেন্টিমিটার হলে, অর্থাৎ এইটা ও বি এর দৈর্ঘ্য যদি 20 সেন্টিমিটার হয় তাহলে ও এ এবং ও সি এর দৈর্ঘ্য কত, অর্থাৎ এই ও থেকে এ আর ও থেকে সি এর দৈর্ঘ্য কত হবে। তো এখানে দৈর্ঘ্য হিসাবে দিয়েছে, বাট অন্য প্রশ্নতে এটাকে নিউটন বেগ বা বল যে কোনো ভাবেই দিতে পারে। সো এই ও এ আর ও সিটা কিভাবে এখন নির্ণয় করবো, এটা তো আমরা জাস্ট ওই 20 cos 30 আর 20 sin 30 দিয়ে তো এই ম্যাথ হবে না। কেন, কারণ এটা আমি জাস্ট লম্বাংশতে ভাগ করতে পারতেছি না। সো এটার জন্য যেটা দরকার সেটা এখন আমরা দেখি, যে ধরি একটা সামান্তরিক আছে
এই সামান্তরিকের এই বরাবর একটা কর্ণ। এখন এই সামান্তরিকের এই ভেক্টরটার এই বিন্দু থেকে দুইটা সন্নিহিত বাহু বরাবর একটা ভেক্টর ক্রিয়া করতেছে পি, আর একটা ভেক্টর ক্রিয়া করতেছে কিউ। আর এইটা লব্ধির সাথে পি ভেক্টরটা লব্ধির সাথে যে কোণ উৎপন্ন করছে সেটাকে নাম দিলাম আলফা, আর কিউ ভেক্টরটা লব্ধির সাথে যে কোণ উৎপন্ন করছে সেটাকে নাম দিলাম বিটা, আর লব্ধিটাকে আর দ্বারা প্রকাশ করলাম। এখন যে সামান্তরিকের চারটা আছে, চারটা কোণা আছে, চারটা কোণাকে আমি জাস্ট চারটা নাম দিলাম, এ বি সি ডি নাম দিই, এ বি সি আর ডি। আমার কি লাগবে? এ বি অথবা পি, মানে এ বি যেটা পি একই কথা। তো পি আর কিউ এর মানটা এখন আমাদের লাগবে। সো এখানে আমরা ত্রিভুজের সাইন সূত্রটা খাটাবো। তো এখন খেয়াল করি যে এইটা আর এইটা সমান্তরাল, যেহেতু এটা একটা সামান্তরিক সেহেতু এডি বাহু আর বিসি বাহু আমি সমান্তরাল বলতে পারি। তাহলে এটা যদি কিউ হয় তাহলে এটাও হবে কিউ। আর এটা যেহেতু সমান্তরাল আর এটা যেহেতু একটা সাধারণ বাহু সেহেতু এটা যদি বিটা হয় তাহলে এটাও একান্তর কোণ বিটা হবে। সো এটা একটা ত্রিভুজ এ বি সি, একটা ত্রিভুজ উৎপন্ন করছে। এই এ বি সি ত্রিভুজের এটা হচ্ছে আলফা, এটা হচ্ছে বিটা, তাহলে এটা কত হবে? অর্থাৎ এই কোণটা হবে 180 মাইনাস আলফা প্লাস বিটা। এই যে আলফা প্লাস বিটা, এটা ত্রিভুজের তিন কোণের সমষ্টি হচ্ছে 180। সো 180 মাইনাস আলফা প্লাস বিটা পেলাম। এবার আমরা ত্রিভুজ এ বি সি এ সাইন সূত্র প্রয়োগ করব। ত্রিভুজ এ বি সি এ সাইন সূত্র প্রয়োগ করে খেয়াল করি যে এ বি বাহু নেই, এ বি বাহু নিলাম, ডিভাইডেড বাই সাইন এ বি বাহু সাইন এটা ঠিক বিপরীত কোণ বিটা, সাইন বিটা ইকুয়াল টু নিয়ে এবার বিসি বাহু, বিসি আর এটার বিপরীত কোণ হচ্ছে আলফা, তাহলে বিসি বাই সাইন আলফা। আমি বুঝছি ত্রিভুজের সাইন সূত্রটা যারা আমরা হয়তো ভুলে যেতে পারি, বা যদি নাও পড়ে থাকি তাহলে জাস্ট এই ত্রিভুজটার দিকে খেয়াল করো, ত্রিভুজ এ বি সি। সো যে কোনো একটা বাহু নিব আর ডিভাইডেড বাই তার বিপরীত কোণটা নেব। এ বি বাহু, তার বিপরীত কোণ হচ্ছে সাইন, তার বিপরীত কোণ হচ্ছে এই বিটা। সো ওটা সাইনের ভ্যালুটা নিব, সাইন বিটা। বিসি বাহু তার ইসে ডিভাইডেড বাই সাইন আলফা। আর লাস্ট আরেকটা থাকে, এটা হচ্ছে এসি বাহু, তার বিপরীত কোণ হচ্ছে সাইন 180 মাইনাস আলফা, সাইন 180 মাইনাস আলফা প্লাস বিটা। তাহলে এ বি এর জায়গায় আমি লিখতে পারি এই যে এ বি এর জায়গায় লিখতে পারি আমরা পি ডিভাইডেড বাই সাইন বিটা ইকুয়াল টু বিসি কত? বিসি এটা বের করে রাখছি কিউ, তাহলে কিউ বাই সাইন আলফা ইকুয়াল টু আর, এসি হচ্ছে আর, এ থেকে সি এটা হচ্ছে আর ভেক্টর। সো আর ডিভাইডেড বাই সাইন আলফা প্লাস বিটা। এই যে এখানে কি ছিল? সাইন 180 মাইনাস আলফা, অর্থাৎ সাইন 180 মাইনাস আলফা এরকম কোন একটা জায়গায়, সেরকম কোন একটা জায়গায় সাইনের মানটা পজিটিভ হবে। আর 180 থাকলে আমরা জানি সেটা চেঞ্জ হয় না। সো সাইন আলফা প্লাস বিটা লিখতে পারি, পাইলাম। তো এখন খেয়াল করি যে এইটা আর এইটা যদি রিলেশন নেই তাহলে কি পাই? পি বাই সাইন বিটা, পি বাই পি বাই সাইন বিটা ইকুয়াল টু আর বাই সাইন আলফা প্লাস বিটা। তাহলে পি ইকুয়াল টু থাকে আর সাইন বিটা ডিভাইডেড বাই সাইন আলফা প্লাস বিটা। সেম ভাবে এইটা আর এটা রিলেশন নিলে পাই কিউ ইকুয়াল টু আর সাইন আলফা, আর নিচে থাকবে সাইন আলফা প্লাস বিটা। তাহলে খেয়াল করো এখানে পি এর মান আর কিউ এর মান পেয়ে গেছে দুইটাই। সো আগের ম্যাথটাতে সেম ভাবে আমাদেরকে করতে হবে, এই লম্বাংশ উপপাদ্য দিয়ে হবে না। সো এখানে যখন আমরা ও এ বের করব, এই প্রশ্নটাতে কি বলছে? ও এ বিসি একটা সামান্তরিক, এর সন্নিহিত বাহুদ্বয় ও এ এবং ওসি কর্ণ ও বি এর সাথে যথাক্রমে 30 ডিগ্রি আর 40 ডিগ্রি
অনুৎপন্ন করে। তারপরে বলছে কর্ণের দৈর্ঘ্য, এই যে কর্ণ ও থেকে বি পর্যন্ত কর্ণের দৈর্ঘ্য 20, কর্ণের দৈর্ঘ্য 20 সেন্টিমিটার হলে ও এ এবং ও সি এর দৈর্ঘ্য কত, ও এ আর ও সি এর দৈর্ঘ্য কত হবে সেটা চেয়েছে। সো এখন ও এ আমরা যেভাবে পি আর কিউ বের করছিলাম সেম ভাবে এখানেও বের করব, যে ও এ ইকুয়াল টু কর্ণ এখানে কত 20। আচ্ছা সূত্রটা লিখি যে আর সাইন কি ছিল, বিটা ছিল। অর্থাৎ আমি যখন ও এ বের করব তখন আমরা এর ঠিক বিপরীত কোণটা নেব, অর্থাৎ এই 30 নেব না, এই 40টা নেব। তাহলে সাইন বিটা নিচে ছিল সাইন আলফা প্লাস বিটা। সো ও এ ইকুয়াল টু হবে আর এর জায়গাতে আছে 20, সাইন বিটার জায়গাতে আছে 40, আর এখানে আছে সাইন 40 প্লাস 30 মানে 70 ডিগ্রি। সো এটা ক্যালকুলেট করলে যে মানটা আসবে সেটাই হবে অ্যান্সার। আর একটা কি চাইছে, ও সি এর মান, এই যে ও থেকে সি, ও সি ইকুয়াল টু আর সাইন আলফা নিচে থাকবে সাইন আলফা প্লাস বিটা, আর এর জায়গাতে থাকবে 20, সাইন আলফার জায়গাতে থাকবে 30, আর নিচে হবে সাইন 70 ডিগ্রি। শেষ। ডিগ্রি দিলেও হয় না দিলেও হয়, ক্যালকুলেশনের ক্ষেত্রে বিনা ডিগ্রিতেও এটা সলভ করা যায়। গেল। পরে আরেকটা প্রশ্ন দেখি, প্রশ্ন কই, খেয়াল করে এখানে কি বলছে, একটি ভেক্টর বি যার মান 8 মিটার, তারপরে এ ভেক্টরের সাথে যোগ করা হলো একটা ভেক্টর যার মান হচ্ছে 8, যেটাকে আরেকটা ভেক্টর এ এর সাথে যোগ করা হয়েছে। তারপরে দেখি কি বলছে, তারপরে বলছে এ ভেক্টরটি এক্স অক্ষ বরাবর অবস্থিত, ঠিক আছে, এ ভেক্টর শুধুমাত্র এক্স অক্ষ বরাবর অবস্থিত, অর্থাৎ শুধুমাত্র এক্স অক্ষের দিকে থাকবে, সেটা ওয়াই অক্ষের দিকে থাকবে না। তারপরে বলছে কি যে উক্ত দুটি ভেক্টরের যোগফল ওয়াই অক্ষ বরাবর অবস্থান করে এবং এর মান এ ভেক্টরের মানের দ্বিগুণ। তো বলছে এ ভেক্টরের মানটাকে নির্ণয় করতে হবে। সো এখন খেয়াল করে আবার শুরুতে আছে যে একটি ভেক্টর বি, যার মান কত 8 মিটার, তারপরে বলছে এ ভেক্টরের সাথে যোগ করা হলো। পরে বলছে এ ভেক্টরটি এক্স অক্ষ বরাবর অবস্থিত। সো এ আরেকটা ভেক্টর যেটা এক্স অক্ষ বরাবর অবস্থিত, কিন্তু সেটার মানটা আমরা জানি না। লাস্টে সেটার মান চেয়েছে যে এ ভেক্টরের মান নির্ণয় করো। তো এ ভেক্টরের মান আমরা ধরে নেব, আমরা সায়েন্সের স্টুডেন্ট, কোনো কিছু না পারলে জাস্ট ধরে নিই। সো ধরে নেব এ ভেক্টর ইকুয়াল টু এ আই ক্যাপ। তারপরে বলছে কি যে শুরুতে খেয়াল করে একটি ভেক্টরের মান বি যার মান 8 মিটার এবং এ ভেক্টরের সাথে যোগ করা হলো, এ একটা ভেক্টর যার সাথে যোগ করা হয়েছে। এখন খেয়াল করে এটা কিন্তু স্কেলার ফরম্যাটে আছে। বি একটা ভেক্টর যেটা এরকম বা এরকম 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 যে কোনো একটা দিকে আছে, আমি ধরে নিলাম এ বরাবর আছে। সো এটা হচ্ছে বি ভেক্টর, কিন্তু এটা আছে একটা স্কেলার ফরম্যাট, এটার কিন্তু দিক আমরা জানি না। তো এটাকে আমরা উপাংশে ভাগ করে নিব আমাদের সুবিধা মতো। আমরা ধরে নিব যে এটা এক্স অক্ষের সাথে থিটা কোণ উৎপন্ন করছে। সো এটাকে এখন আমরা লম্বাঙ্ক উপপাদ্য খাটিয়ে এই বরাবর ভাগ করে ফেলবো। এই বরাবর কত হবে তাহলে 8 cos থিটা, আর এই বরাবর মানে y অক্ষ বরাবর যদি ভাগ করি তাহলে হবে 8 sin থিটা। এখন x অক্ষ বরাবর আছে তাই আমি i ক্যাপ দিতে পারি, আর y অক্ষ বরাবর আছে তাই আমি j ক্যাপ ইউজ করতে পারি। তাহলে এই b ভেক্টর ইকুয়াল টু আমি লিখব যে 8 cos থিটা i ক্যাপ প্লাস 8 sin থিটা j ক্যাপ। এইবার যোগ করি এ ভেক্টর যোগ বি ভেক্টর। তো এখন যোগের ক্ষেত্রে আই সহগের সাথে আই সহগ যোগ হবে, অর্থাৎ এ প্লাস 8 cos থিটা, আই ক্যাপ থাকবে। তারপরে কি আছে, জে সহগের সাথে জে সহগ, এর জে সহগ নাই, তার মানে কত আছে 0, 0 সাথে 8 sin থিটা যদি যোগ করি তাহলে কত হবে, 8 sin থিটাই থাকবে, 8 sin থিটা জি ক্যাপ। তো এখানে খেয়াল করে বলছে যে ভেক্টরের উক্ত দুটি ভেক্টরের যোগফল y অক্ষ বরাবর অবস্থান করে, অর্থাৎ এই যোগফলটার মান শুধুমাত্র j ক্যাপ হিসেবে থাকবে, i ক্যাপ অথবা k ক্যাপ হিসেবে থাকবে না। k ক্যাপ তো এখানে নাই, কিন্তু এখানে i ক্যাপও থাকার কথা না, অর্থাৎ i ক্যাপের যে সহগ সেটা 0 হওয়া উচিত ছিল, অর্থাৎ a প্লাস 8 cos থিটা ইকুয়াল টু 0 হবে। তাহলে আচ্ছা এখানে কিছু একটা করা লাগবে, সেটা কেন করা লাগবে আমরা একটু পড়াচ্ছি। এখন খেয়াল করো এ প্লাস বি ভেক্টরটাকে, যেহেতু এটা শুধুমাত্র y অক্ষ বরাবর অবস্থান করবে, সেহেতু আমি বলতে পারি যে এ ভেক্টর প্লাস বি ভেক্টর ইকুয়াল টু 8 sin থিটা।
সাইন থেটা। এই যে এখানে যোগ করে এটা পাইছিলাম যে 8 a প্লাস 8 cos থেটা আর i ক্যাপ প্লাস 8 সাইন থেটা j ক্যাপ। সো এটা যেহেতু 0 সেহেতু আমি বলতে পারি যে a প্লাস b ভেক্টর ইকুয়াল টু 8 সাইন থেটা j ক্যাপ। কিন্তু আমি এখানে জাস্ট মানটা নেব, মান হবে এটাই, তাহলে কি হবে j ক্যাপটা জাস্ট থাকবে না। তাহলে a প্লাস b ইকুয়াল টু পেলাম কত 8 সাইন থেটা। এখন খেয়াল করো আবার এখানে কি বলছে যে y অক্ষ বরাবর অবস্থান করে এবং এর মান এই ভেক্টরের মানের দ্বিগুণ। এই যে এই ভেক্টরের মানের দ্বিগুণ বলছে। সো এই ভেক্টরটাকে কত ধরছিলাম a, তাহলে এই দুইটার যোগফল ইকুয়াল টু কত হবে a তার দ্বিগুণ 2a। তো এখন খেয়াল করো এখানে 8 sin θ ইকুয়াল টু 2a পেয়েছেন, আমার কি লাগবে আমার a এর মানটা লাগবে। তাহলে আমি এই 8 sin θ কে কোনোভাবে যদি a দ্বারা প্রকাশ করতে পারি তাহলে আমরা একটা ইকুয়েশন পেয়ে যাব যেখানে একটাই মাত্র আননোন কোয়ান্টিটি থাকবে। সো ওইটার জন্যই এই 8 sin θ ইকুয়াল টু 2a, এটার জন্যই আমি কি করব এইখানে 8 cos θ টাকে 8 sin θ তে রূপান্তরিত করে ফেলবো। কিভাবে খেয়াল করো, 8 cos θ ইকুয়াল টু মাইনাস a, এটাকে ওপাশে পাঠিয়ে দিয়েছি। বা এবার উভয় পক্ষকে বর্গ করি, তাহলে কত থাকবে 64 cos স্কয়ার θ ইকুয়াল টু a স্কয়ার। 64 টাকে রাখলাম, cos স্কয়ার θ ইকুয়াল টু আমি বলতে পারি 1 মাইনাস sin স্কয়ার θ, 1 মাইনাস sin স্কয়ার θ ইকুয়াল টু a স্কয়ার পাইছি। এখন 64 1 মাইনাস sin স্কয়ার θ ইকুয়াল টু a স্কয়ার। ঠিক আছে, কি ছিল 64 1 মাইনাস sin স্কয়ার θ ইকুয়াল টু a স্কয়ার। 64 টাকে জাস্ট গুণ দিয়ে দেব, 64 মাইনাস 64 sin স্কয়ার θ ইকুয়াল টু a স্কয়ার। তাহলে এখন এই 64 টাকে এখানে রাখি, a স্কয়ারটাকে এ পাশে নিয়ে আসি, তাহলে কি হয় মাইনাস a স্কয়ার। আর এই মাইনাস 64 sin স্কয়ার থিটা এটাকে ডান পাশে নিয়ে গেলাম, তাহলে কত থাকবে 64 sin স্কয়ার থিটা স্কয়ার থিটা। ঠিক আছে, এখন জাস্ট উভয় পক্ষকে বর্গ করে ফেলবো, তাহলে এটাকে বর্গ করলে থাকে √64 মাইনাস a স্কয়ার। আর এটাকে যদি আবার রুট করি তাহলে কত থাকে, এই যে এটাকেও রুট করছি এটাকেও রুট করছি, তাহলে এটা থাকবে 8 sin θ। এই যে আমরা জাস্ট 8 sin θ টাকে আনতে চাইছিলাম, এই যে 8 sin θ ইকুয়াল টু 2a। এখন 8 sin θ ইকুয়াল টু কত ছিল 2a ছিল, তাই না? আর এখানে 8 sin θ সমান কি পেলাম √64 মাইনাস a স্কয়ার। তাহলে আমি শুধুমাত্র এইটা আর এটা নেব, তাহলে কি পাই আমি 64 মাইনাস a স্কয়ার ইকুয়াল টু 2a। এইবার এই যে একটা ইকুয়েশন পেয়ে গেছি, আননোন কোয়ান্টিটি কয়টা জাস্ট একটা, তাহলে আমরা এটা ইজিলি সলভ করতে পারবো। এখন কি করব, রুট হচ্ছে ইকুয়েশনের শত্রু, সো সেটাকে আমরা বর্গ করে ফেলাই দেব। ওই পক্ষকে বর্গ করি, তাহলে এই রুট আর স্কয়ার কাটাকাটি যায়, থাকে কি 64 মাইনাস a স্কয়ার। এখানে কত থাকে 2 2 4 a স্কয়ার 4a স্কয়ার। এই a স্কয়ারটাকে ডান পাশে নিয়ে যায়, তাহলে কত থাকে 64 ইকুয়াল টু 5a স্কয়ার। তাহলে a স্কয়ার ইকুয়াল টু থাকে 64 বাই 5, 5টা নিচে চলে আসছে, বা a ইকুয়াল টু থাকে 8 বাই √5। এখানে আমি প্লাস মাইনাস ইউজ করতেছি না, যেহেতু এখানে জাস্ট মানটা চেয়েছি, সো প্লাস মাইনাস না দিলেও হবে। সো এটাই হবে অ্যান্সার। আই হোপ ম্যাথটা বুঝতে পারছি, খুবই কনসেপচুয়াল ছিল। এখানে একই সাথে উপাংশ, তারপরে ত্রিকোণমিতি, উপাংশ ত্রিকোণমিতি, তারপরে x অক্ষ বরাবর থাকলে কি হবে, y অক্ষ বরাবর থাকলে কি হবে, এগুলো সবই মোটামুটি ভাবে ইউজ হয়েছে। সো এটা কমপ্লিকেটেড না, জাস্ট একটু অনেক টাইপের কনসেপ্ট একসাথে থাকা লাগে। পরের আরেকটা আজহাইরা ম্যাথ খেয়াল করো, আজহাইরা না ম্যাথ আসলে ভালো এগুলা। তো খেয়াল করো কি বলছে, ভেক্টর a হচ্ছে আলফা i প্লাস 2j প্লাস বিটা k, আর আরেকটা ভেক্টর হচ্ছে ভেক্টর b ইকুয়াল টু i প্লাস j, এবং ভেক্টর c হচ্ছে j প্লাস k, একই সমতলে অবস্থিত। ঠিক আছে, এ ভেক্টরটি b ও c এর সাথে, এ ভেক্টর b আর c এর সাথে সমান কোণ থিটা তৈরি করে, তাহলে আলফা এবং বিটা এর মান নির্ণয় করো। তো খেয়াল করো তিনটা ভেক্টরের মান দেওয়া আছে আর বলছে তারা একই সমতলে অবস্থিত। পরে বলছে যে
ভেক্টরটি বি আর সি এর সাথে সমান কোণ উৎপন্ন করে। অর্থাৎ এ ভেক্টরটা বি ভেক্টরের সাথে যে কোণ উৎপন্ন করে, এ ভেক্টর বি ভেক্টরের সাথে যে কোণ উৎপন্ন করে, সেম এ ভেক্টর সি ভেক্টরের সাথে একই কোণ উৎপন্ন করে। তাহলে এ ভেক্টর ডট এই ভেক্টর করবো আমরা, তাহলে কি পাবো? এ বি কস থেটা, ডট গুণ করলে কি হয়? এ বি কস থেটা। তাহলে থেটাটাকে এক পাশে রাখলে আর এক পাশে থাকবে কজ ইনভার্স, উপরে থাকবে এ ডট বি ডিভাইডেড বাই এ বি। তাহলে থেটা ইকুয়ালটা আমি বলতে পারি কজ ইনভার্স এ কত? আলফা আই প্লাস 2 জে প্লাস বিটা কে ডট বি ভেক্টর কত? বি ভেক্টর হচ্ছে আই প্লাস জে, আই ভেক্টর প্লাস জে ভেক্টর। নিচে কি থাকবে? এ আর বি এর মান। এ কত? এ এর মান কত হবে? আই সহগের উপর স্কোয়ার, জে সহগের উপর স্কোয়ার, কে এর সহগের উপর স্কোয়ার, অর্থাৎ আলফা স্কোয়ার প্লাস 2 স্কোয়ার প্লাস বিটা স্কোয়ার ইন্টু বি এর মান কত হবে? রুট ওভার আই সহগ 1 তার উপর স্কোয়ার, জে সহগ 1 তার উপর স্কোয়ার, রুট ওভার 1 স্কোয়ার পেয়েছি। তো বলছে কি এ ভেক্টর ওই যে চিপাই বলছে এ ভেক্টর বি এর সাথে যে কোণ উৎপন্ন করে সি এর সাথেও সেই একই কোণ উৎপন্ন করে। তাহলে আমি বলতে পারি যে এইটা যে কোণ উৎপন্ন করছে এই এ আর সি এর সাথে সেম কোণ উৎপন্ন করবে, অর্থাৎ cos ইনভার্স এ ডট সি, উপরে হবে এ, এখানেও লিখতে পারি আমি cos ইনভার্স এ ডট সি ডিভাইডেড বাই এ সি। তাহলে এ ভেক্টর কত? আলফা আই 2 জে বিটা কে, আলফা আই ক্যাপ প্লাস 2 জে ক্যাপ প্লাস বিটা কে ক্যাপ ডট সি ভেক্টর কত? সি ভেক্টর হচ্ছে জে প্লাস কে, জে ভেক্টর প্লাস কে ভেক্টর ডিভাইডেড বাই এ এর মান আলফা স্কোয়ার প্লাস 2 স্কোয়ার প্লাস বিটা স্কোয়ার ইন্টু সি এর মান 1 স্কোয়ার প্লাস 1 স্কোয়ার। এখন খেয়াল করো এখানে আমরা একটা ইকুয়েশন পেয়েছি, এইটা ইকুয়াল টু ওইটা। সো কজ ইনভার্স কাটাতে পারি। নিচে আছে খেয়াল করো আলফা স্কোয়ার 2 স্কোয়ার বিটা স্কোয়ার টোটালটার উপর রুট, আলফা স্কোয়ার 2 স্কোয়ার বিটা স্কোয়ার টোটালটার উপর রুট কাটতে পারি। এটা কি আছে? 1 স্কোয়ার প্লাস 1 স্কোয়ার টোটালটার উপর রুট, এখানেও সেম জিনিস, সো কাটাতে পারি। তারপরে কি আছে যে এইটা ডট এইটা, এখন ডট গুণফল বের করে ফেলাই। কিভাবে করব? আলফা ইন্টু 1 অর্থাৎ আই সহগের সাথে আই সহগ আলফা, জে সহগের সাথে জে সহগ 2, কে সহগ 0 তার সাথে কে সহগ বিটা গুণ অর্থাৎ 0 ইকুয়াল টু, এবার এই সাইডে সেম জিনিসটাই করব। আলফার সাথে 0, আই ক্যাপ নাই, তার মানে আই ক্যাপের সহগ হচ্ছে 0, 0 সাথে আলফা গুণ করলে 0, সো 2 ইন্টু 1 বিটা ইন্টু 1 অর্থাৎ 2 প্লাস বিটা, উভয় পক্ষ থেকে 2 বাদ যায়, তাহলে কি পাই? আলফা ইকুয়াল টু বিটা ইকুয়াল টু পাইলাম, একটা রিলেশন পাইলাম। কিন্তু আমাদের কি লাগবে? আলফা আর বিটার টোটাল মানটা লাগবে। সো কিভাবে বের করব? খেয়াল করো এখানে আরেকটা ইনফরমেশন দিছে যে একই সমতলে অবস্থিত, অর্থাৎ আমি এভাবে বলতে পারি একই সমতলে অবস্থিত হলে ক্ষেত্রফল ইকুয়াল টু কত হবে? 0 হবে, ক্ষেত্রফল ইকুয়াল টু 0। বা আমি এভাবে বলতে পারি যে মডুলাস অফ কি কি ছিল এখানে, তিনটা ভেক্টরের একটা নির্ণায়ক বের করবা, আলফা 2 বিটা 1 1 1 1, ঠিক আছে? অর্থাৎ এরকম হবে যে আলফা 2 বিটা, আর বি ছিল আই প্লাস জে অর্থাৎ আই সহগ 1 জে সহগ 1 কে সহগ 0, আর সি ছিল জে প্লাস কে অর্থাৎ আই সহগ 0 জে সহগ 1 কে সহগ 1 ইকুয়াল টু 0। এখন এটাকে ক্যালকুলেট করি আসো। আলফাকে ধরে এখন যদি ক্যালকুলেট করি তাহলে কি হবে? কলাম বাদ রো বাদ 1 ইন্টু 1 1 মাইনাস 0, শুধু আলফাই থাকে, তারপরে -2, যে -2 ধরলাম। এবার এটা যদি প্লাস হয় এখানে মাইনাস ইউজ করবো, এখানে আবার প্লাস ইউজ করবো। তো এখানে যদি -2 হয় তাহলে কলাম বাদ রো বাদ 1 ইন্টু 1 1 0 ইন্টু 0, সো 0 দরকার নাই ওটা, প্লাস বিটা, এই যে এবার বিটাকে ধরছি তাহলে কলাম বাদ রো বাদ, তাহলে 1 ইন্টু 1 ইন্টু 1 মাইনাস
জিরো, সেটা না লিখলেও চলে, ইকুয়াল টু কত, জিরো। বা আমি এর আগে সলভ করে আসলাম আলফা ইকুয়াল টু বিটা, তাহলে আমি এই আলফার জায়গাতে অথবা বিটার জায়গাতে আলফা বসাতে পারি, তাহলে আলফা মাইনাস টু প্লাস আলফা ইকুয়াল টু জিরো, বা আলফা প্লাস আলফা, টু আলফা মাইনাস টুটাকে ও পাশে পাঠিয়ে দিচ্ছি ইকুয়াল টু টু, অথবা আলফার মান উভয় পক্ষ থেকে টু কাটা ইকুয়াল টু থাকে ওয়ান, তার মানে আলফার মান ওয়ান, আর আলফা ইকুয়াল টু বিটা, সো বিটার মানও ওয়ান। পেয়ে গেছে আলফা আর বিটার মান। আর কি কোনো ম্যাথ আছে? আরেকটা ম্যাথ, যে কোনো কণার কোনো মুহূর্তে অবস্থান ভেক্টর এটা দেওয়া আছে, তারপর বলছে যেখানে ওমেগা একটি ধ্রুবক, ঠিক আছে, ওমেগা একটি ধ্রুবক, অর্থাৎ সেটা 1 2 3 4 মতো আচরণ করবে। তারপরে বলছে কি কণার তাৎক্ষণিক বেগ আর ত্বরণ কত, তাৎক্ষণিক বেগ আর ত্বরণ কত সেটা চেয়েছে। এখন খেয়াল করে এখানে কি দেওয়া আছে, অবস্থান ভেক্টর আর দেওয়া আছে, অর্থাৎ কোনো কিছুর অবস্থান দেওয়া আছে। তো আমরা জানি যে অবস্থানের পরিবর্তনের হারটাই হচ্ছে বেগ, অর্থাৎ অবস্থানকে যদি ডিফারেন্সিয়েশন করি তাহলে আমরা পাবো কি, বেগ। তাহলে আসো এটাকে ডিফারেন্সিয়েট করে ফেলি, তাহলে আমরা বেগ পাবো। তাহলে আর ভেক্টর ইকুয়াল টু দেওয়া আছে, আর ভেক্টর ইকুয়াল টু আই কস থেটা, আই কস ওমেগা টি, আই কস ওমেগা টি প্লাস জে ইন্টু সাইন ওমেগা টি। তাহলে এটাকে এখন আমি ডিফারেন্সিয়েশন করব, ডি বাই ডি আর, আর এর না টি এর সাপেক্ষে, সময়ের সাপেক্ষে অবস্থানের পরিবর্তনের হারটাই কি, বেগ। আমার কি চাইছে, বেগ আর ত্বরণ। তো আগে আসো বেগটা বের করে ফেলাই। আর ভেক্টর ইকুয়াল টু কি হবে, টি এর সাপেক্ষে এইটার ডিফারেন্সিয়েশন, তাহলে কজ থিটাকে ডিফারেন্সিয়েট করলে কি হয়, মাইনাস সাইন থিটা, সো কজ থিটার জায়গায় আছে কি, ওমেগা টি। তাহলে দেখি যে কি হবে, মাইনাস সাইন ওমেগা টি। এখন ওমেগা টি আছে, সো এই টিটা ওমেগা টিটাকে আরেকবার ডিফারেন্সিয়েশন করব, তখন কি আসবে, ওমেগা আসবে। সো আর এই আই ক্যাপটা ছিল আই ক্যাপের মতোই থেকে যাবে। এটাও সেম ভাবে সাইন ওমেগা টিকে ডিফারেন্সিয়েশন করলে হয় কজ ওমেগা টি, আর ওমেগাটা গুণ থেকে যাবে, যেটাও থেকে যাবে, এটা জাস্ট ডিফারেন্সিয়েশনের নিয়ম। তো এখন এটা কিন্তু আমরা অলরেডি তাৎক্ষণিক বেগ পেয়ে গেছি, ডি বাই ডি আর ইকুয়াল টু তাৎক্ষণিক বেগ ভি। এখন আমার কি চাইছে, তাৎক্ষণিক ত্বরণও চাইছে, সো বেগের পরিবর্তনের হারটাই হচ্ছে ত্বরণ। সো আবার যদি এটাকে আমি ডিফারেন্সিয়েশন করি, সেক্ষেত্রে আমরা ত্বরণটা পেয়ে যাব। তাহলে ত্বরণ এ ইকুয়াল টু হবে ডি ডি ডিটি, সময় সাপেক্ষে করা লাগবে আমাদেরকে, যেহেতু এখানে বেগ নিয়ে কথা বলছে, সো ডিডিটি অফ ভি ইকুয়াল টু হবে, এইটাকে আবার ডিফারেন্সিয়েশন করতেছি পুরো এটাকে। সো এটার দিকে খেয়াল করো, মাইনাস সাইন ওমেগা টি, মাইনাস সাইন থিটাকে ডিফারেন্সিয়েশন করলে কত হয়, কজ, মাইনাসটা আগে থেকে ছিল, সাইন থিটাকে ডিফারেন্সিয়েশন করলে হয় কজ থিটা, থিটার জায়গায় কি আছে, ওমেগা টি, ওমেগা টি এর ভিতরে ওমেগা আছে, সো আরেকবার এটা গুণ হয়ে যাবে, ইন্টু ওমেগা আগের ছিল আই ক্যাপ প্লাস কজ ওমেগা টি। এটাকে আবার যদি ডিফারেন্সিয়েশন করি, এটা হচ্ছে কি, কজ, ডিফারেন্সিয়েশন করলে হয় মাইনাস, সো এখানে ডাইরেক্ট মাইনাস লিখে দিই, মাইনাস সাইন ওমেগা টি ইন্টু ওমেগা আগে, এই যেহেতু ওমেগা টি আছে থিটার জায়গায়, সেহেতু আরেকবার ডিফারেন্সিয়েট করে শুধু ওমেগা আসবে, আর আগে আরেকটা ওমেগা ছিল, যে ক্যাপ। তাহলে আমরা তাৎক্ষণিক বেগ আর তাৎক্ষণিক ত্বরণ দুটোটাই পেয়ে গেছি। সো এটা হবে তাৎক্ষণিক বেগ অ্যান্সার, আর এটা হবে তাৎক্ষণিক ত্বরণ।